আপনারা কি জানেন 1877 সালে এমন এক প্রাকৃতিক দুর্যোগ এসেছিল যার কারণে 1 কোটির মতো মানুষ মারা গিয়েছিল। সেই ভয়াবহ সুপার এল নিনো কি আবারও ফিরে আসছে? আজ আমরা দেখব কেন বিজ্ঞানীরা বলছে আমাদের পৃথিবী এক ভয়াবহ সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে। পৃথিবীর তাপমাত্রা কি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? ভারতের দাবদাহ থেকে শুরু করে বিশ্বের সব জায়গায় এক অস্বাভাবিক আবহাওয়া তৈরি হয়েছে। সব কিছুর পিছনে কে কলকাঠি নাড়ছে? তাহলে কি সেই সুপার এল নিনো? আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় বুঝবো এর কারণ কি এবং আমাদের ভবিষ্যৎ কতটা সুরক্ষিত। তো চলুন দেরি না করে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। সময়টা 1877। অবিভক্ত বাংলায় হঠাৎ করেই ভয়ানক দুর্ভিক্ষ দেখা দেয়। খাদ্যের অভাবে মারা যায় প্রায় 1 কোটি মানুষ। কোথাও বৃষ্টি নেই, শস্য নেই, চারিদিকে কলেরা, ম্যালেরিয়া, একের পর এক রোগের আক্রমণ শুরু হয়। আর শুধুমাত্র বাংলা নয়, ভারত সহ গোটা বিশ্ব জুড়ে মৃত্যুর হাহাকার ছিল। পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 4% এই সময়ের মধ্যে মারা যায়। আর এই সব কিছুর পেছনে ছিল একটা অদৃশ্য শক্তি, সুপার এল নিনো। এটা এমন একটা ক্লাইমেট সিস্টেম যেটা পৃথিবীর আবহাওয়াকে পুরোপুরি বদলে দিতে পারে। আর আজ 2026, 150 বছর আগে হওয়া সেই ভয়ানক সুপার এল নিনো আবারও ফিরে আসছে। বিজ্ঞানীদের এস্টিমেট অনুযায়ী এই এল নিনোর কারণে 20 থেকে 30 কোটি মানুষের জীবনে এফেক্ট পড়বে। তো প্রশ্ন হচ্ছে, কি এই সুপার এল নিনো? ঠিক কি কারণে এটা আবার 150 বছর পর ফিরে আসছে? আর এর থেকে বাঁচার উপায় কি? তো আমি রয়েছি মিঠুন আপনার সাথে। এই বছর যেন গরম কিছুতেই কমছে না। কোথাও বৃষ্টি নেই, গাছপালা শুকিয়ে কাঠ হয়ে গেছে, লোডশেডিং, চাষের জমিতে জল নেই, একের পর এক মানুষের মৃত্যুর খবর। গত 1 মাসে ভারতে প্রায় 24টি বড় বড় জায়গায় আগুন লেগেছে। মৃত্যু হয়েছে কয়েকশো মানুষ, কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি ধ্বংস হয়ে গেছে। কিন্তু একবার ভাবুন তো, এইরকম ভয়ানক পরিস্থিতি আপনি শেষ কোন বছর দেখেছিলেন? সায়েন্টিস্টদের মতে এটা এল নিনো আসার আগের মুহূর্ত। যদি একবার এল নিনোর প্রভাব ভারতীয় উপমহাদেশে এসে পড়তে শুরু করে, তাহলে পরিস্থিতি হবে আরও ভয়াবহ। তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দেই এই এল নিনো কি। ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এই মুহূর্তে বিশ্বের প্রায় 20টি উষ্ণতম শহরের মধ্যে 19টা রয়েছে ভারতের মধ্যে। মাত্র একটি শহর রয়েছে অন্য দেশের, সেটা আবার নেপালের। এখানে প্রত্যেকটা শহরের তাপমাত্রা 40 ডিগ্রি পার করে গেছে। ইভেন মরুভূমির দেশগুলো যেমন দুবাই, সৌদি আরব, এই দেশগুলোর তাপমাত্রাও ভারতের থেকে কম। এটি আশা করে বুঝতে পারছেন যে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এই গরমের ভয়াবহতা ঠিক কতটা। এবার এল নিনো বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে পৃথিবীর বায়ুমণ্ডল এবং সমুদ্রের স্রোত কিভাবে কাজ করে। ধরুন এটা হচ্ছে আমাদের পৃথিবী, আর এই লাইটটা হচ্ছে আমাদের সূর্য। সূর্য থেকে প্রতিনিয়ত তাপ আসছে আমাদের পৃথিবীর দিকে। এই তাপ পৃথিবীর বায়ুমণ্ডলকে উষ্ণ করে তোলে। একটা ধূপকাঠিতে আগুন দিলে সেই ধোঁয়া যেমন চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনই পৃথিবীর চারিদিকে যে বিশাল বায়ুমণ্ডল রয়েছে তা উষ্ণ হয়ে পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়ে। মানে বলতে পারেন এই টেম্পারেচারের ফলে বায়ুমণ্ডলে মুভমেন্ট শুরু হয়। আমাদের পৃথিবী প্রতিনিয়ত 1674 কিলোমিটার প্রতি ঘন্টায় ঘুরছে। এর ফলেও কিন্তু বায়ুমণ্ডলে গতি সৃষ্টি হয়। এবার এই ম্যাপটা দেখুন, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। পৃথিবীতে সবসময় এই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে, অর্থাৎ সাউথ আমেরিকার দিক থেকে অস্ট্রেলিয়ার দিকে হাওয়া বইতে থাকে। এই বায়ুর গতি আবার সমুদ্রের জলকেও প্রভাবিত করে। মানে সহজ করে বলতে গেলে সমুদ্রের যে স্রোত আমরা দেখতে পাই তার মূলে কিন্তু রয়েছে এই বায়ুর গতি। এবার এই যে এল নিনোর কথা আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম, এই এল নিনো সৃষ্টি হয় আমাদের ভারত থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা প্রশান্ত মহাসাগরে। আর এটা হচ্ছে সেই প্রশান্ত মহাসাগর যা আজকের দিনে পৃথিবীর প্রায় 30% এলাকা জুড়ে রয়েছে। এই প্রশান্ত মহাসাগরের কারণেই কিন্তু আমাদের ভারতে বর্ষাকাল দীর্ঘমেয়াদী হয়। এবার প্রশ্ন হচ্ছে যে ভারত থেকে এত দূরে থাকা প্রশান্ত মহাসাগরটি কিভাবে ভারতের বৃষ্টিকে বা ভারতের আবহাওয়াকে প্রভাবিত করে। চলুন এবার সেই বিষয়টা বলি। আবহাওয়াবিদরা একটা জিনিস লক্ষ্য করেছেন, এই যে ম্যাপের অংশটা দেখতে পাচ্ছেন, মানে প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি এলাকাটা, এখানে মূলত সূর্যের তাপে সমুদ্রের জল গরম হয়। এবার আপনি বলতে পারেন যে সূর্যের আলো তো ভাই সব জায়গায় পড়ে, রাশিয়ার দিকেও পড়ে, নিচে অ্যান্টার্কটিকার দিকেও পড়ে, তাহলে কেন এই জায়গার জল গরম হয়? আসলে এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। এই অঞ্চলে সূর্যের রশ্মি ডিরেক্ট পড়ে, যে কারণে এই অংশে বেশি পরিমাণে তাপ সৃষ্টি হয়। তো মূলত সাউথ আমেরিকার এই যে দিকটা দেখতে পাচ্ছেন আপনারা, এই দিকটাতেই সমুদ্রের জল বেশি উত্তপ্ত হয়ে ওঠে এবং ট্রেড উইন্ড মানে বায়ুমণ্ডলের গতির কারণে সমুদ্রের উপরিভাগের এই উষ্ণ গরম জল অস্ট্রেলিয়ার দিকে এগোতে থাকে এবং অস্ট্রেলিয়ার এই উপকূলে এই গরম জল জমা হয়। এর ফলে প্রশান্ত মহাসাগরের দুই দিকে জলের টেম্পারেচার আলাদা আলাদা হয়ে যায়। অন্যদিকে সাউথ আমেরিকার এই কোস্টলাইন থেকে যে গরম জল সরে গেল, এর ফলে সমুদ্রের নিচে থাকা ঠান্ডা জল উপরের দিকে উঠে আসে। এই ঘটনাকে বলা হয় ওশেন আপওয়েলিং। এবার আমি যে বললাম যে প্রশান্ত মহাসাগরের দুই দিকে তাপমাত্রার হিউজ পার্থক্য হয়, এই পার্থক্য কতটা? এই যে দুটো জায়গা আপনি দেখতে পাচ্ছেন, এটা পশ্চিম দিক। এখানে জলের তাপমাত্রা পূর্ব দিকের তুলনায় 10 ডিগ্রি বেশি থাকে।
এমনকি ইন্দোনেশিয়ার এই সাইডে সমুদ্রের জলতল এই দিকের পেরুর সাইডের থেকে প্রায় 1.5 মিটার উঁচু থাকে। প্রশান্ত মহাসাগরের এই বিশাল জলরাশি এই অংশে বাষ্পীভূত হয়, মানে বাতাসে প্রেসিপিটেশনের মাত্রা বেড়ে যায়। এই জলীয় বাষ্প প্রকৃতির সাধারণ নিয়মে ঘনীভূত হয়ে বৃষ্টির আকারে নেমে আসে। আবার এই জলীয় বাষ্পের একটা বড় অংশ ভারতীয় উপমহাদেশের দিকে এগিয়ে আসে, যার কারণে মৌসুমী বায়ু শক্তিশালী হয়। ভারতের বর্ষাকাল দীর্ঘমেয়াদী হয়, নদী নালা ভরে ওঠে, গাছপালা যেন নতুন জীবন ফিরে পায়, চাষাবাদ ভালো হয়। আর এই কারণেই আপনি যখনই স্যাটেলাইট ম্যাপের দিকে তাকাবেন আপনি দেখতে পাবেন এই অংশটায় সবুজের পরিমাণ অনেক বেশি। এখানে মায়ানমার, মালয়েশিয়া, বাংলাদেশ, ভারতের উত্তর পূর্বাঞ্চল এই প্রত্যেকটা এলাকা চাষাবাদের জন্য ভীষণই উর্বর। অন্যদিকে ওই যে সাউথ আমেরিকার কোস্ট থেকে গরম জল সরে গেল এবং সমুদ্রের নিচ থেকে ঠান্ডা জল উপরে উঠে এলো, এর ফলে সমুদ্রের নিচে থাকা যে সমস্ত মাইক্রো নিউট্রেন্ট সেগুলো জলের সাথে সারফেসে চলে আসে। এর ফলে এখানে মাছের পরিমাণ বৃদ্ধি পায়। এই আবহাওয়ার কারণেই এই অঞ্চলে প্রত্যেক বছর বিলিয়ন বিলিয়ন ডলারের মাছ চাষ করা হয়। প্রশান্ত মহাসাগরের পূর্ব থেকে পশ্চিম দিকে এই যে বায়ুর চলাচল, গরম জল অস্ট্রেলিয়ার দিকে আসা, সেখানে বৃষ্টি হওয়া, আবার অন্যদিকে সমুদ্রের ঠান্ডা জল উপরের দিকে উঠে আসা, এই পুরো প্রক্রিয়াটিকে বিজ্ঞানীরা বলেন ওয়াকার সার্কুলেশন। আর এই যে পুরো সিনারিওটা আমি আপনাদেরকে বললাম, এটা হচ্ছে সাধারণ নিয়ম। সমুদ্র জলের গড় তাপমাত্রা যখন সাধারণ থাকে তখন এই প্রসেসই চলতে থাকে, এতে প্রকৃতির উপর কোনো রকম কোনো এফেক্ট পড়ে না। কিন্তু যখন এল নিনো আসে তখন এই পুরো প্রক্রিয়াটি বদলে যায়। প্রত্যেক 2 থেকে 7 বছর অন্তর এই ব্যালেন্স নষ্ট হয়ে যায়। যে ট্রেড উইন্ডের ফলে সমুদ্রের জল পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসে, সেই হাওয়া দুর্বল হয়ে যায়। আর এই হাওয়া দুর্বল হওয়ার পেছনে থাকে কখনো বায়ুমণ্ডলের চাপ, তো কখনো উষ্ণতা। পূর্ব দিকে থাকা গরম জল আর পশ্চিম দিকে যায় না। যে গরম জল এতদিন অস্ট্রেলিয়ার দিকে জমা হচ্ছিল, সেই গরম জল প্রশান্ত মহাসাগরের মাঝখানে ছড়িয়ে পড়ে। এমনকি অনেক সময় উল্টো দিকে, মানে সাউথ আমেরিকার দিকেই এই গরম জল ফিরে আসে। ফলে সাউথ আমেরিকার দিকে যে আপ ওয়েলিং হতো, মানে সমুদ্রের ঠান্ডা জল উপরে উঠে আসতো, সেটাও বন্ধ হয়ে যায়। এর ফলে এই অঞ্চলে যে মাছ ধরার ব্যবসা, তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগে যেখানে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া বা ইন্ডিয়ার সাইডে বৃষ্টি হতো, সেই বৃষ্টি হয় প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি জায়গায় অথবা সাউথ আমেরিকার কোনো কোস্ট এরিয়াতে। ফলে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া বা ভারতীয় উপমহাদেশে খরা দেখা দেয়, অন্যদিকে পেরু বা ইকুয়েডরে বন্যা দেখা দেয়। আর এটাই হচ্ছে এল নিনো। এল নিনো একটা ল্যাটিন শব্দ যার অর্থ লিটল বয়। আবার সব এল নিনো কিন্তু সমান হয় না, কিছু কিছু এল নিনো আরও বেশি শক্তিশালী হয়, আর সেই এল নিনোগুলোকেই বলা হয় সুপার এল নিনো। বিজ্ঞানীরা এল নিনোর শক্তি পরীক্ষা করেন এটা দেখে যে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সমুদ্রের গড় তাপমাত্রা কতটা বেশি রয়েছে। যখনই সমুদ্রের গড় তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়, তখনই বিজ্ঞানীরা আশঙ্কা করেন যে একটা সুপার এল নিনো আসতে চলেছে। এই সুপার এল নিনোর ফলে যে শুধুমাত্র পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায় তা কিন্তু নয়, ট্রেড উইন্ড পুরোপুরিভাবে কোল্যাপস করে যায়, আপ ওয়েলিং বন্ধ হয়ে যায়, বৃষ্টির প্যাটার্ন পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, জঙ্গলের গাছগুলো শুকিয়ে কাঠ হয়ে যায়, দাবানল সৃষ্টি হয়, খরা বেড়ে যায়, জলস্তর শুকিয়ে যায়, ইভেন পানীয় জলেরও অভাব দেখা দেয়। মানে ভেবে দেখুন, সমুদ্রের তাপমাত্রা মাত্র 1 থেকে 2 ডিগ্রি বেড়ে গেলেই তার প্রভাব কোটি কোটি মানুষের উপর পড়ে। কিন্তু তারপরেও আমরা এই প্রকৃতির উপরে ঠিক কতটা বর্বরতা করছি। এবার এই এল নিনোর ঠিক বিপরীত ভার্সন হচ্ছে লা নিনা, যার অর্থ হচ্ছে লিটল গার্ল। এই লা নিনার ফলে ট্রেড উইন্ড আরও পাওয়ারফুল হয়, আরও বেশি পরিমাণে গরম জল এই পশ্চিম দিকে জমা হয়। এর ফলে এই অঞ্চলগুলোতে ঠান্ডার পরিমাণ বৃদ্ধি পায়, বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে, এমনকি অনেক জায়গায় বন্যাও দেখা দেয়। 2015 সালে সর্বশেষ সুপার এল নিনো আমাদের পৃথিবীতে অ্যাটাক করেছিল। 2015 থেকে 16 সালে সারা পৃথিবী জুড়ে হিট ওয়েভের পরিমাণ বেড়ে গিয়েছিল। সাউথ আমেরিকায় অস্বাভাবিক রকমের বৃষ্টিপাত হয়েছিল, যার ফলে বন্যা, ধস, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষতি, অনেক কিছুই হয়েছিল। অন্যদিকে সাউদার্ন আফ্রিকায় ভয়ঙ্কর খরা দেখা দেয়, ফসল নষ্ট হয়ে যায়, কোটি কোটি মানুষ খাদ্য সংকটে ভোগেন। এই বছর ভারতে বহু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ অস্বাভাবিক রকম কম ছিল। এর প্রভাব সরাসরি ভারতের চাষাবাদের উপর পড়ে। সর্বশেষ সেন্সাস অনুযায়ী আজকের দিনও ভারতে প্রায় 60 থেকে 65% মানুষ এই অ্যাগ্রিকালচারের সাথে যুক্ত। এই ভিডিওতে মিঠুন ভাই শুধু ভারতের কথা বলেছেন, কিন্তু না, বাংলাদেশের অবস্থাও অনেক ভয়াবহ। তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে এবং লোডশেডিং দেখা দিয়েছে। এছাড়া ভারতের বিভিন্ন যে ওয়াটার রিজার্ভিয়ারগুলো রয়েছে, সেখানে জলের পরিমাণ কমে যায়। অ্যামাজন এবং ইন্দোনেশিয়ায় আগুন এবং খরা দেখা দেয়, এয়ার পলিউশন বেড়ে যায়, মৎস্য শিল্প ভেঙে পড়ে। এই সমস্যাগুলোতে সরাসরি মানুষের মৃত্যু না হলেও এর প্রভাবে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হন। অনেক জায়গায় খাদ্যশস্যের দাম বেড়ে যায়, জনজীবন ব্যাহত হয়। এবার প্রশ্ন হচ্ছে, এই সুপার এল নিনো থেকে তাহলে কি বাঁচার কোনো উপায় নেই? দেখুন, এটা এমন একটা প্রাকৃতিক ঘটনা যেটাকে মানুষ থামাতে পারবে না, কিন্তু এর মানে এই নয় যে আমরা একেবারেই অসহায়। প্রকৃতি কিন্তু আমাদেরকে আগে থেকেই এই এল নিনোর ওয়ার্নিং দেয়, যে কারণে আজকের দিনে আমরা চাইলে এর জন্য প্রস্তুতি নিতে পারবো। যেমন ধরুন, বৃষ্টিপাত কম হবে এটা যদি আমরা আগে থেকেই জানি, তাহলে চাষের ধরন বদলানো যায়। কম জলে হয় এমন ফসল যদি চাষ করা যায়, তাহলে ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। সুপার এল নিনো হলে সবথেকে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে জলের সংকট। 2015 সালে পর্তুরিকোতে
জলের এতটাই সংকট দেখা দিয়েছিল যে রীতিমতো সরকারকে রেশনের মাধ্যমে জল দিতে হচ্ছিল। তো এই কারণে সুপার এল নিনো আসছে এটা জানতে পারলেই রেইন ওয়াটার হারভেস্টিং এবং মাটির নিচে থাকা জলের স্তর যাতে এক্সপ্লয়েট না হয় সেদিকে নজর দেওয়া উচিত। তবে এল নিনোর ইনস্ট্যান্ট সলিউশন না থাকলেও এর কিন্তু বেশ কিছু দীর্ঘমেয়াদী সলিউশন রয়েছে, যেমন অতিরিক্ত পরিমাণে গাছ লাগানো, কার্বন এমিশন কমানো। এগুলো করলে আমাদের পৃথিবীর যে গড় তাপমাত্রা, সমুদ্র জলের যে গড় তাপমাত্রা, সেটা নিয়ন্ত্রণে থাকবে। এর ফলে এল নিনো বা লা নিনার মতো ঘটনা কম ঘটবে। এবার প্রশ্ন হচ্ছে এল নিনো ঠিক কোন সময় আমাদের ভারতের উপর আসতে পারে। বিজ্ঞানীরা একটা জিনিস দেখেছেন যে এল নিনো কিন্তু একদিনে সৃষ্টি হয় না। সাধারণত বছরের মাঝামাঝি সময় মানে মে থেকে জুলাই মাসের মধ্যে প্রশান্ত মহাসাগরের জল গরম হতে শুরু করে। এই সময় থেকে ধীরে ধীরে হাওয়া দুর্বল হতে থাকে, গরম জল চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। এল নিনোর আসল এফেক্ট দেখা যায় অক্টোবর থেকে ডিসেম্বর মাসে। এই সময় সুপার এল নিনো তার পিক পয়েন্টে পৌঁছে যায়। আর একবার এল নিনোর এফেক্ট শুরু হলে এটা 9 থেকে 12 মাস পর্যন্ত থাকতে পারে। ইতিহাস বলছে 1877 সালে যে সুপার এল নিনো এসেছিল, এর ফলে পৃথিবীর আবহাওয়া পুরোপুরি বদলে গিয়েছিল। ভারতে বৃষ্টি হয়নি, ফসল নষ্ট হয়ে গিয়েছিল, আর শুরু হয়েছিল ভয়ঙ্কর দুর্ভিক্ষ। আর এই দুর্ভিক্ষে সে সময় প্রায় 1 কোটিরও বেশি মানুষ মারা গিয়েছিল। তবে এর পিছনে যে শুধুমাত্র এল নিনোই দায়ী ছিল সেটা বললে কিন্তু ভুল হবে, কারণ ভারতবর্ষে তখন ছিল ব্রিটিশ শাসন। আমাদের ভারতে খাদ্যশস্য থাকলেও ব্রিটিশরা সে সময় সেই খাদ্যশস্য ব্রিটেনে বা ইউরোপে চালান করে দিত, যে কারণে ভারতীয় সাবকন্টিনেন্টে একটা ম্যানমেড ডিজাস্টার তৈরি হয়েছিল। ফলে 1877 সালের মতোই যে আবারও ভারতে কোটি কোটি মানুষের মৃত্যু হবে তা কিন্তু নয়, কারণ আজকের দিনে সরকারের কাছে খাদ্যশস্য মজুত করা থাকে, আমাদের কাছে সায়েন্স রয়েছে। ইভেন আজকের দিনে ক্লাউড সিডিংও করা হয়, যার মাধ্যমে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো যায়। তাই এখনই সুপার এল নিনো নিয়ে এতটা ঘাবড়ানোর দরকার নেই, কিন্তু অবশ্যই এর জন্য আমাদের প্রত্যেকের প্রিকশন নেওয়া উচিত। জলের অপচয় কম করুন, খাদ্যশস্যের অপচয় বন্ধ করুন, তাহলেই আমরা এই সুপার এল নিনোর সাথে মোকাবিলা করতে পারবো। ভিডিওতে মিঠুন ভাই দারুণ একটা কথা বলেছেন যে এল নিনোকে আমরা থামাতে পারবো না, কিন্তু আমাদের জীবনযাত্রার পরিবর্তন দিয়ে আমরা এর প্রভাব কিছুটা কমাতে পারি। পুরো ভিডিও দেখে আমি যা বুঝলাম, প্রকৃতি আমাদেরকে বারবার সতর্ক করে যাচ্ছে। এল নিনো হয়তো আসবে, কিন্তু আমরা যদি সচেতন হই, অর্থাৎ আমরা যদি পানির অপচয় বন্ধ করি এবং পর্যাপ্ত পরিমাণের বেশি বেশি করে গাছ লাগাই, তবেই আমরা এই দুর্যোগ মোকাবেলা করতে পারবো। এবং এই ছোট ছোট পদক্ষেপগুলোই আমাদের জীবন বাঁচাতেই সাহায্য করবে। তো আজকের এই তথ্যবহুল ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে সচেতন করে দিন। আর এমন সব গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা নিয়মিত এই ধরনের কন্টেন্ট আপলোড করে থাকব।